এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। হাজার বছর ধরে অন্যের আইন দ্বারা শোষিত ও নির্যাতিত না হয়ে স্বাধীনভাবে দেশের জনগণের জন্য সব ধরনের আইন প্রণয়নে কি পদক্ষেপ নেবেন? আচ্ছা, এই প্রশ্নের সোজাসাপটা উত্তর হলো আসলে আপনি মানে মানুষ কার সৃষ্টি? আমরা যারা মুসলিম আমরা বলি আমরা আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ আপনাকে একটা বিধান দিয়ে দিছে, সেই বিধানের বাইরে রেখে আসলে আপনি কোনো সমাধান পাবেন না। এবং বিগত 54 বছরে আমরা দেখে আসতেছি যে আসলে আমাদের লটা আসলে তৈরি ব্রিটিশদের মাধ্যমে, ব্রিটিশ ল দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। কিছু কিছু আইন রিসেন্টলি আমরা নিজেরা করেছি, কিন্তু আসলে মানুষের তৈরি আইন দিয়ে আপনি কখনো মানে এই সঠিক সুবিচার ন্যায় কখনোই প্রতিষ্ঠিত করতে পারবেন না। তো আমি যদি ভবিষ্যতে কখনো সংসদে যেতে পারি, আমার মূল এজেন্ডা থাকবে আল্লাহর আইন বাস্তবায়ন করা। কারণ আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহই আপনাকে মানে জানে যে আপনি কোনটা করলে ভালোভাবে চলবেন, কোনটা করলে খারাপভাবে চলবেন, এবং সেভাবেই উনি আইন তৈরি করেছেন এবং মানুষের জন্য সেটা প্রয়োগের কথা বলেছেন। তো আমরা আসলে স্রষ্টার বাইরে গিয়ে যখন কিছু করতে চাই সেটার ফলাফল কখনোই ভালো হয়নি। এবং এই স্বাধীনতার 54 বছরেও আমরা শুধু নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে দেখতেছি যে কোথাও কোনো শান্তি নেই। কারণ আপনি স্রষ্টার উপরে উঠে যেতে চাচ্ছেন, নাউজুবিল্লাহ মিন জালেক। তো এই জায়গাটা যদি আমি আমার আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি, আমি ইনশাআল্লাহ আশাবাদী যে আমরা একটা মানে সঠিক সুন্দর সমাজ ব্যবস্থা পাবো, যেখানে সবাই আমরা মানে সঠিকভাবে বাঁচতে পারবো এবং সকল নাগরিক সুযোগ সুবিধা পাবো ইনশাআল্লাহ। সারোয়ার ভাই, আপনার এই কথাটা শুনে খুবই ভালো লাগলো। এখন বলতে গেলে কি মন ছুঁয়ে গেছে কথাটা। কারণ প্রথমত এটা তো আসলেই সত্যি দ্যাট আমরা আজকে হাজার বছর পার হওয়ার পরও আমরা এখনো ব্রিটিশ দ্বারা তৈরি করে দেওয়া আইন ফলো করে যাচ্ছি, যেটা আসলে জনগণের রাষ্ট্রের স্বার্থে না, উল্টা তাদেরকে নিপীড়িত করার জন্য, তাদের উপর এটা একটা ওদের উপর অত্যাচার করার জন্য এটা করে তুলে হয়েছে। কিন্তু আপনি যেই কথাটা বললেন যে আল্লাহ তাআলার যে আইন, অবশ্যই উইথাউট এনি ডাউট ইসলাম দ্বারা মেড যেসব ল, ইসলাম মেড লস, দোজ আর অ্যাবসলিউটলি পারফেক্ট। ওগুলাতে কোনো ফ্লজ নেই, ওগুলো 100% একদম কোনো কোনো রকম লুপহোল নেই ওই লজে, অ্যাবসলিউটলি কারেক্ট। বাট আপনি যেটা বললেন দ্যাট আপনি ওই আইনকে, ইসলামের আইনকে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, সেটা আপনি, এটা তো মুখে বলতেছেন আপনি, বাট আদৌ এটা কি বাস্তবে করা সম্ভব? আপনি একজন এমপি হয়ে যদি আপনি ইলেক্টেড হন, পার্লামেন্টে দাঁড়ান, আপনার সামনে তো আরও অনেকজন এমপি দাঁড়াবে। আর বাংলাদেশ তো একটা সেকুলার কান্ট্রি, একটা সেকুলার কান্ট্রিতে আপনি একজন এমপি একা কেমনে করে এটা বাস্তবায়ন করবেন? এটা খালি মুখে বললে তো হলো না। আপনার কি এটার জন্য কোনো একটা 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 অ্যাবসলিউট একটা রোড ম্যাপ, একটা প্ল্যান আছে কোনো? জি, ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জিনিসের শুরু এক থেকে শুরু হয়, প্রত্যেকটা যাত্রা একটা কদম থেকে শুরু হয়। তো সেই যাত্রায় আমি আমার প্রথম কদম ফেলেছি। তো আমার সাথে মানে আমি যখন আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি একা একা, তো বাংলাদেশের প্রতিটা মানুষের মধ্যে, মজলুমের মধ্যে আমি একটা আকাঙ্ক্ষা দেখেছি, তারা আসলে এই জুলুমের জিনজির ভাঙতে চায় এবং তারা চায় কেউ একজন আসুক যা যিনি তাদের পক্ষে কথা বলবেন। তো সেই জায়গায় একজন কথা বলা শুরু করেছিলেন শরীফ ওসমান হাদি। তো তার কণ্ঠস্বর রোধ করে দেয়া হয়েছে। তো আপনার যে প্রশ্নের জায়গা, আসলে আমি মুখে যেটা বলছি যে এটা বাস্তবায়ন করা সম্ভব কিনা, তো আপনার আল্লাহ কোরআনে আমি একটু বলেছেন। ইন্টারাপ্ট করলাম আর কি, কারণ আমার এই কথা বলার কারণ হচ্ছে যে আপনি যেটা চাচ্ছেন এটা খুবই সৎ উদ্দেশ্য, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আর আপনি যেটা চিন্তা করেন ইটস রিয়েলি গুড, বাট প্রবলেম হচ্ছে যে এটা তো একজন একা এটা করা সম্ভব না। এটা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আর আমরা আমাদের নিজেদেরকে সংবিধানের সেকুলার কান্ট্রি হিসাবে বলছি। তাহলে এখানে ইসলামিক আইন আপনি একা বাস্তবায়ন করার যে স্বপ্ন বা চিন্তাটা করছেন, এটা কি খালি আপনি বলার জন্য মুখেই বলছেন, নাকি বাস্তবে আদৌ করা সম্ভব, এটা করতে পারবেন, এটা কি পসিবল? জি, সেই জায়গাটা দিয়ে যাচ্ছি। আসলে ধরেন বাংলাদেশে আমরা তো বলি, আমরা কেউ বলি 90% মুসলমানের দেশ, কেউ বলে 92, কেউ বলে 95। আসলে আমরা শুনে শুনে মুসলমান, তো এই জন্য আমাদের প্রবলেমগুলো বেশি। আসলে কোরআনে আল্লাহ প্রথম শব্দ বলেছেন ইকরা, পড়ো। আমরা পড়া থেকে যোজন যোজন দূরে। তা আমরা যদি একটু পড়ালেখা করি এবং ইসলামী আইন বাস্তবায়ন বা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আসলে আমার আগে থেকেই অনেকেই কাজ করে যাচ্ছেন। তো আমি আশাবাদী তারা আমার সাথে যোগ দেবেন এবং আমি তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই কার্যক্রমটা সম্পাদন করতে পারবো। আর মূল বিষয় হলো যে আসলে আপনার সর্বোপরি সহযোগিতা লাগবে মহান আল্লাহ।
আপনার নিয়ত আপনি করেছেন, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন কিনা এটা আল্লাহই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে, আল্লাহই সহযোগী পাঠাবে এবং আল্লাহর মাধ্যমেই, সহযোগিতার মাধ্যমে আপনি এটা করতে পারবেন। কিন্তু আপনার মনের নিয়তটা নেক কিনা এটা আপনাকে দেখতে হবে। এবং আপনি যেটা বলতেছেন আসলে সেকুলার রাষ্ট্র, আসলে সেকুলার যখন আপনি বলতেছেন, আপনি আবার বলতেছেন 95 মুসলমানের দেশ, তাহলে আসলে কোনটা ঠিক? আপনাকে যে কোনো একটা পথে হাঁটতে হবে। এই যে ধরেন বাংলাদেশে আমাদের এতগুলো দল, কি দরকার? কোনো দরকার আছে? আপনি একটা ডানপন্থী দল করেন, একটা বামপন্থী দল করেন, দুটো দল থাকুক, এক পক্ষ আল্লাহর আইন চাবে, এক পক্ষ আল্লাহর আইন চাবে না, যে তাদের মতাদর্শের ভিত্তিতেই সংসদে আপনার একটা সংসদ গঠিত হোক। এইভাবেই দেশটা আগানো উচিত। যেমন আমি আমার অবজারভেশনে মনে করি যে এই মুহূর্তে আসলে আমাদের 24 পরবর্তী বাংলাদেশে যেটা হওয়া উচিত ছিল, যে আসলে আমরা আগে বলেছিলাম কি আমাদের যে এজেন্ডাগুলো, যে আগে বিচার তারপর সংসদ নির্বাচন, এরকম একটা কথা বলেছিলাম। সেই জায়গা থেকে বাংলাদেশের যে সবচেয়ে বড় দলগুলো তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার গঠন করা। এই মুহূর্তে যে আমি নির্বাচনে এসেছি, আসার পর আমি দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচন একটা হযবরল সিস্টেমের মাধ্যমে চলতেছে। এটাকে আসলে নির্বাচন বলা চলে না। কারণ ঢাকা 8 আসনের দিকে যদি আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করলে দেখতে পারেন যে সারা বাংলাদেশ মিডিয়াতেও যদি আপনি দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, প্রত্যেকটি জায়গায় মনে হচ্ছে সারা বাংলাদেশে কোথাও নির্বাচন হচ্ছে না, শুধু ঢাকা 8 আসনই হচ্ছে এবং প্রার্থী মাত্র 2 জন। এবং এই কথাটাই আমি বিগত 2 দিন আগে নির্বাচন কমিশনে বলে এসেছি, যে আমাদের শুধু প্রার্থীদেরই যে একক দায়িত্ব যে আমি নিজেকে রিপ্রেজেন্ট করবো জাতির সামনে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা এরকম হওয়া উচিত ছিল, নির্বাচন কমিশন যেহেতু এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, ধরেন বিপিএল যে একটা খেলার আয়োজন করে, তখন তারা কি করে, কোন দল কত খেলোয়াড় কিভাবে কি করতেছে প্রত্যেকের পরিচিতি কিন্তু তুলে ধরতেছে। কিন্তু নির্বাচন কমিশন আমি একটু তার জায়গা ইন্টারাপ্ট থেকে করলাম, তার মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন দ্যাট নির্বাচন কমিশন তার দায়িত্ব ঠিক মতন পালন করছে না? হ্যাঁ, অবশ্যই তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, এটা আমি এক বাক্যে বলবো। এবং তাদের অনেকের মধ্যে আমি একটা কষ্ট দেখতে পেয়েছি, যে 17 বছর নির্বাচন করা লাগেনি, তো নির্বাচন করা লাগবে, এটা একটা কষ্ট। নির্বাচন করে কেন সংসদ প্রার্থী নির্বাচন করতে হবে, এটা তাদের মধ্যে একটা, অনেকের মধ্যে একটা কষ্ট, মানে সবার মধ্যে বলতেছি না, কিছু কিছু মানে অধিকাংশের মধ্যে আমি পেয়েছি যে নির্বাচন কেন করা লাগতেছে, নির্বাচন ছাড়াই তো সরকার নির্বাচিত হয়েছে বিগত 17 বছর ধরে। তো এই যে ব্যবস্থাটা, আপনি যে একটা দায়িত্ব দিলেন, একটা প্রতিষ্ঠান গড়লেন, সেই প্রতিষ্ঠানের কি কি রোডম্যাপ থাকা উচিত একটা নির্বাচন নিয়ে। যেমন আমি একজন নতুন প্রার্থী, আমি আমার আসনে ভোটার মোট 2,75,000 সামথিং। তো এই 2,75,000 ভোটারের কাছাকাছি তো আমি ভাই 18-19 দিনে পৌঁছাতে পারবো না। ইজ ইট পসিবল? আপনার কাছে কি মনে হয়? না, পসিবল পসিবল না। তো এই দায়িত্বটা কাকে নিতে হবে? প্রত্যেকটা প্রার্থীর, আপনি চিন্তা করেন যে এই এই নির্বাচনে 45 জন ঋণ খেলাপি, যাদের কাছে মেবি 22,000 কি 7,000 কোটি টাকা পাওয়া যাবে। তা আপনি ঘুরে ফিরে তো সেই চোরদের নিয়ে আসতেছেন। মোট যে সংসদীয় আসন তার 15% এই 45 জন। তো আমি আপনার একটু যেখানে ইন্টারাপ্ট করলাম, বাট অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক ইয়াং নিউ জেনারেশনের এমপি পদপ্রার্থীদেরকে দেখছি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ডক্টর তাসনিম জারা, তার সাথে অনেক ভলেন্টিয়ার্সরা নিজের ইচ্ছায় এগিয়ে আসতেছে এবং তার সাথে ভলেন্টারিলি কাজ করছে। তো এটা কি আপনার কি একদিক দিয়ে মনে হচ্ছে না যে এটা আপনার ব্যর্থতা, যে আপনি আপনার এলাকার ভিতরে আপনি আপনার প্রচারটা আপনার ঠিক মতন পরিচালনা করতে পারছেন না? কারণ আমি এটা এই জায়গায় আপনার সাথে আমি একমত দ্যাট ইলেকশন কমিশন যেটা আপনি বলছেন যে তাদের দায়িত্ব নিভাতে তারা ব্যর্থ হচ্ছে, ঠিক আছে। এখানেও আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আমার দুটো প্রশ্ন আসতেছে এখানে একসাথে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন যে তাদের দায়িত্ব নিভাতে ব্যর্থ হচ্ছে, এই বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? আপনি কি কোনো নোটিশ লিখেছেন, আপনি কোনো অ্যাপ্লিকেশন দিয়েছেন নির্বাচন কমিশনকে, অথবা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অথবা আপনার জনগণের সাথে কানেক্ট করে এই বিষয়ে কি আপনি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? আর আরেকটি হলো যে অন্য যারা নতুন নতুন প্রার্থী যারা আসছে এবার আপনার মতন ফ্রেশ ক্যান্ডিডেট, তারা তো আই গেস উইথ দ্য পিপল তারা কানেক্ট করে তাদের সাথে অনেকজনই ভলেন্টারিলি ইনভলভ হয়েছে কাজ করতে। সো এটাকে আপনার কি মনে হচ্ছে না যে এখানে আপনার তরফ থেকে কোথাও কোনো ল্যাকিংস হয়েছে এরকম কিছু? আচ্ছা, আমার তরফ থেকে যেটা ল্যাকিংস আপনি বলতে পারেন, আসলে আমি যেহেতু মানে অনেকে কাছে মনে হচ্ছে আমি হঠাৎ করে উদয় হয়েছি, বাস্তবে বিষয়টা এরকমই যে আসলে হঠাৎ করে আমি হাজির হয়েছি। তো সেই জায়গা থেকে আপনি যাদের কথা বললেন, তাসনিম জারা বা হাসনাত আবদুল্লাহ, নাহিদ, আসলে 24-এর বিপ্লবে তারা সরাসরি ফ্রন্টলাইনে ছিল এবং তাদের একটা ফেস ভ্যালু আছে। না না, আমি হাসনাত আব্দুল্লাহ অথবা নাহিদ ইসলামের নাম না, নিলে না, আমি জাস্ট ডক্টর আমি- তাসনিম জারার এক্সাম্পলটা আমি একটু শেষ করে দিই। আমি জাস্ট ডক্টর তাসনিম জারার এক্সাম্পলটা দিয়েছি বিকজ আমি রিসেন্টলি দেখছি যে উনি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং তার সাথে ভলেন্টারিলি
ইয়াং জেনারেশনরা এসে কানেক্ট করছে, তার সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে, তাই আমি জাস্ট তার নামটাই নিয়েছি, আমি এছাড়া অন্য কারো নাম কিন্তু নেই। আমি নামগুলো নিলাম আর কি, তারা তো আসলে মানে ফেলে দেওয়ার ব্যক্তি না। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, অবশ্যই না, অবশ্যই এই না। 24-এর আন্দোলনে তারা ফ্রন্ট লাইনে থেকে কাজ করেছে, আমরা ব্যাকফুটে থেকে কাজ করেছি। তো তাসনিম যারা যে বিষয়টা, তাদের একটা ফ্রেশ ভ্যালু আছে, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তা আমি হঠাৎ করে এসে তো আসলে মানে যারা আপনি বলেন ভলেন্টিয়ারি সার্ভিস যারা আমাকে দিবে, তারা আমাকে কেন দিবে? তারা তো আমাকে চেনে না, জানে না। এবং মিডিয়ার যে বিষয়টা আপনাকে আমি একটু আগে বললাম যে সারা বাংলাদেশে কোথাও নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র ঢাকা 8 আসনে হচ্ছে এবং প্রার্থী মাত্র 2 জন। তো মিডিয়ার যে এই আচরণটুকু, এটা আমাকে ব্যথিত করতেছে যে আসলে সব প্রার্থীর গ্রহণযোগ্যতা বা মানে তুলে ধরার জন্য মিডিয়ার সহযোগিতা অবশ্যই লাগবে। কারণ এখন যে টেকনোলজির যুগে বলা হচ্ছে যে আগামীতে যে বিশ্বযুদ্ধ যদি হয়, সেটা হবে আপনার টেকনোলজি দিয়ে, কামান দিয়ে নেয়, বোমা দিয়েও নেয়। আর নির্বাচন কমিশনের যে বিষয়টা আমি তুলে ধরেছি, আসলে আপনার বাবা আপনাকে স্কুলে শুধু ভর্তি করে দিল আর খোঁজ খবর নিল না, তাহলে তার হলো না। আপনি ঠিকভাবে পড়ালেখা করতেছেন কি না, এটা আপনার বাবাকে তো মাকে তো প্রতিদিন দেখতে হবে, তাই না? তাই নির্বাচন কমিশন সেই কাজটা আসলে সঠিকভাবে করতেছে না। আর আরেকটা কি প্রশ্ন করেছিলেন, আমি ওটা ভুলে গেছি, আরেকবার রিপিট করলে ভালো হয়। ও আচ্ছা, আমি আরেকটা বিষয় আমি আপনাকে বলি এই মুহূর্তে, যে তাসনিম যারা যে কাজটা করেছে, তার ফেস ভ্যালু ব্র্যান্ড ভ্যালুর জায়গাতে আমি বলি, আমি একটা মানে এক্সপেরিমেন্ট চালিয়েছে বলা যায়। আমার যতটুকু ছিল তা দিয়ে আমি আসলে এই পর্যন্ত এসেছি। তো যখন আমি আমি একটু ইন্টারাপ্ট করলাম, আবার আমার দুটো প্রশ্নেরই আপনি জবাব দিয়েছিলেন, কোনোটা মিস হয় নাই। তার পাশাপাশি আরেকটা আসছে হচ্ছে যে ঘুরে ফিরে তাহলে আপনার ফেস ভ্যালু নাই, এই কথাটাও তো অ্যাকচুয়ালি কারেক্ট না, বিকজ আপনি নিজেই শুরুতে আমাকে বললেন দ্যাট আপনি আপনার পাস্টে আপনি অনেক রকম রাজনৈতিক বিশ্লেষণের সাথে জড়িত ছিলেন, ডেফিনেটলি আপনি তো পাবলিকের সাথে কানেক্টেড ছিলেন, আপনি নিউ জেনারেশন ইয়াং জেনারেশনের সাথে কানেক্টেড ছিলেন, হ্যাঁ, তো এই জায়গা থেকে আপনি পিছিয়ে কেন গেলেন? দেখেন, আমরা তো ভার্সিটি লাইফ শেষ করেছি 2015 সালে। তো আমার যাদের সাথে আমি ইন্টার কানেক্টেড ছিলাম, তারা এখন বিভিন্ন জবে আছে, তারাও এখন ম্যাচুরিটি লেভেলে চলে আসছে। তো বর্তমান জেনজি জেনারেশন যেটা আছে, যারা ফিল্ড লেভেলে ওয়ার্ক করতেছে তাসনিম জারার সাথে, তো তারা তো আমাকে চেনে না। এখন আমার যারা সাথে কাজ করেছেন, তারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমাকে পরামর্শ দিচ্ছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, কিন্তু ফিল্ড লেভেলে এসে কাজ করার মতো, যেহেতু আমি ঢাকা ছেড়েছি 2008 সালে, আমি ঢাকাতেই জন্ম, আমার হাজারীবাগে, আমি ঢাকাতেই জন্ম, আমার ঢাকাতেই বেড়ে ওঠা, আমার কলেজ উত্তরা টাউন কলেজ। তো আমাদের এখান থেকে যখন আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেই থেকে আসলে আমি রংপুরেই আছি, রংপুরেই বসবাস করতেছি, আমার ফ্যামিলিও রংপুরে থাকে। তো আসলে রংপুরে আমি থাকার মূল কারণটা হলো ঢাকার এই যানজট দূষণ আসলে আমার পছন্দ না। তো আমার আসলে ঢাকা ব্যাক করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সেই জায়গা থেকে আপনি একটু সুযোগ দিলে আমি বলি, সেই জায়গা থেকে আসলে আমি শরীফ ওসমান হাদির যে অসমাপ্ত বিপ্লব, সেটা শেষ করার ব্রত নিয়ে আসলে ঢাকাতে আমি কাম ব্যাক করেছি। আমি বুঝতে পেরেছি শরীফ ওসমান হাদির সাথে যে ঘটনা ঘটেছে সেটা আপনাকে খুব বাজেভাবে একদম আক্রান্ত হয়েছেন, এটার পরেই আপনি একটি ডিসিশন নিয়েছেন যে আপনি এই এমপি পদপ্রার্থী হিসাবে দাঁড়াবেন এবং জনগণের জন্য কিছু করার চেষ্টা করবেন, এই সৎ উদ্দেশ্যে এগিয়ে এসেছেন। আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি ঢাকার বাইরে কতদিন ধরে আছেন? আপনি ঢাকা থেকে? আমি 2008 সাল থেকেই রংপুরে। মানে আপনি 2008 সাল থেকে আপনি রংপুরে আছেন, আজকে আপনি 2008 এত বছর পর আপনি এসেছেন, আর এখন আসছেন আপনি ঢাকা 8কে প্রেজেন্ট করার জন্য, রাইট? ঢাকা 8 আসলে প্রেজেন্ট করার বিষয় না, ঢাকা 8 হলো আমার জন্য একটা প্ল্যাটফর্ম। আমি শুধু ঢাকা 8কে চেঞ্জ করার জন্য আসিনি, আমি সারা বাংলাদেশকে চেঞ্জ করার জন্য আসছি, এবং সারা এটা আপনি বাংলাদেশ। কেমনে করে করবেন? আপনি তো দাঁড়াচ্ছেন ঢাকা 8-এর জন্য, পুরো বাংলাদেশকে আপনি কেমনে করে প্রেজেন্ট করবেন? আপনাকে তো আপনি হচ্ছেন যে এমপি হয়ে দাঁড়াবেন হচ্ছে যে আপনি যখন আপনি পার্লামেন্টে দাঁড়াচ্ছেন, আপনি দাঁড়াবেন হচ্ছে যে ঢাকা 8-এর সিটিজেনদের, তাদের ঢাকা 8-এর ভোটারদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি পুরো বাংলাদেশকে বদলাবেন। এটার পরিকল্পনাটা কি একটু? আসলে দেখেন, আপনি যদি কোনো একটা কিছু করতে চান, তাহলে আপনাকে তো কোনো না কোনো জায়গা থেকে একটা জায়গায় দাঁড়াতে হবে। তো ঢাকা 8 বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সচিবালয়, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, এখানে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স, সব কিছুই কিন্তু এখানে। তো সেই জায়গা থেকে ঢাকা 8 হলে বাংলাদেশের, আপনি বলতে পারেন ঢাকার রাজধানী হলো ঢাকা 8। বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়ে থাকে, ঢাকার রাজধানী হলো ঢাকা 8। তো সেই জায়গা থেকে আমার সাথে যারা আরও বিভিন্ন সংসদ প্রার্থী নির্বাচিত হবেন, আমি তাদের যে মানে কনসেপ্টের জায়গাটুকু ক্লিয়ার করে তাদেরকে সহযোগিতার নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আসলে আমি বাংলাদেশকে চেঞ্জ করার জন্য এখানে আসছি। এখন হতেও পারে যে কথার কথা, আমি যদি তারা আমাদেরকে পছন্দ করেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারি, রাষ্ট্রপতি হয়ে যেতে পারি, তখন আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। শুভকামনা রইল আপনাকে সেটার জন্য। আশা করি যে কোনো না কোনো একদিন আমরা যদি
হয় তাহলে আপনাকে যাতে আমরা দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী পদে যাতে দেখতে পারি, আর ইনশাল্লাহ যাতে একটা উন্নয়ন যেটা আপনি চিন্তা করছেন সেটাও যাতে আমরা আপনার কাছ থেকে দেখতে পারি। জি, আমি আচ্ছা, এগিয়ে যাই আমরা আরেকটা প্রশ্নের কাছে, কারণ সময় একটু আমাদের আচ্ছা আমি আরেকটু কিছু বিষয় আছে। যেহেতু তাসনিম যারা বিষয় আসলো একটা বিষয় কথা বলে আপনার নেক্সট কোশ্চেনে যাই। তাসনিম যারা যে বিষয়টা হয়েছে যে তাসনিম যারা 29 ঘন্টায় 47 লাখ টাকা তুলেছে, তাই তো? ব্যারিস্টার ফুরাজ উনি একদিনে মেবি 22 লাখ টাকা তুলেছেন। তো সেই জায়গা থেকে আমি যেহেতু অপরিচিত মুখ, আমি আমার ফেসবুক পেজ থেকে, নির্বাচনী যে ক্যাম্পেইন ফেসবুক পেজ থেকে একটা আবেদন জানিয়েছিলাম। আমি যখন আর পারতেছিলাম না, আসলে এখনও আমি পারার অবস্থায় নেই, আমি অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি একটা শরীফ ওসমান হাদির যে বিষয়গুলো, যে শরীফ ওসমান হাদি আমাদেরকে শব্দ সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস এবং ভাষা সন্ত্রাসের বিষয়টুকু স্পষ্ট করেছে। সেই জায়গা থেকে আমি আমার ক্যাম্পেইনের একটি জায়গায়, যে এখানে শুধু আপনারা হয়তো দেখতে পাবেন, এখানে আমি লিখে দিয়েছি যে আপনার হালাল উপার্জন থেকে আমাকে সহযোগিতা করুন। তো এ পর্যন্ত প্রায় 5-6 লাখ লোক মেবি আমাকে দেখেছে, কিন্তু কেউ এখন আমাকে সহযোগিতা করেনি। তো আমাদের অবস্থাটা কোন জায়গায় দেখেন, যে আমাদেরকে হালাল উপার্জন আসলে নেই। এখন আমার বারবার এই প্রশ্নটাই বারবার যায়। না, আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড আপনার যে ইস্যুটা আপনি তুলেছেন, আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট, অ্যান্ড আমার ওইটার বিষয়ে আমি আপনার জন্য আমার এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি দুটোটাই আছে। কিন্তু এখানে আবার ঘুরে গেলে আমি একটা কথা বলবো অ্যাজ আ লোকাল সিটিজেন অ্যান্ড ভোটার, দ্যাট ইজ, সেটা হচ্ছে যে আসলে আমি আপনাকে 2008-এর পর আজ পর্যন্ত ঢাকায় দেখিনি, যেটা আপনিই বললেন। তা আমি যাকে চিনি না, যার ব্যাপারে আমি জানি না, তার জন্য আমার এগিয়ে না আসাটাই তো আসলে স্বাভাবিক। আর যাকে আমি চিনি, যাকে আমি দেখেছি আমার সাথে কানেক্ট করতে সাকসেস হয়েছে, এটা তার বলতে গেলে এটা তার প্লাস পয়েন্ট ছিল আর কি। সে কানেক্ট করতে সাকসেসফুল হয়েছে। এখানে আই গেস আপনার মিস হয়ে গেছে কানেক্ট করাটা, যেহেতু আপনি ঢাকা ছিলেন না, ঢাকার জনগণের সাথে আপনি কানেক্টেড ছিলেন না, মানুষ আপনাকে চিনতো না, তাহলে আপনার সাথে ওরা কানেক্টেড হতে পারছে না, সেই কারণে হয়তো আপনি পিছিয়ে গিয়েছেন। বাট তারপর আপনার জন্য শুভকামনা রইলো, আশা করি যে পারবেন। আসলে কি হয়েছে সেটা আমি আরেকটা বিষয় আমি উপলব্ধি করতে পারছি, সেটা হলো যে আসলে ওই যে বললাম না, বিশ্বাসযোগ্যতার জায়গাটুকু নষ্ট হয়ে গেছে। দিন দিন মানুষ বিশ্বাস করতে করতে ঠকে ঠকে, আপনার বিশ্বাসের যে বিষয়টা ওটা আপনার আসলে অর্জন করে নিতে হবে। এটা আসলে রাতারাতি আসবে না। ওটা 18 দিনে আপনি আশা করতে পারবেন না যে আপনি জনগণের কাছ থেকে যেটা সময়ের মধ্যে আসলে সম্ভব না। এটা হয়তো বা আপনার ব্যর্থতা ছিল। আপনি 18 দিনের সময় এসে যদি আশা করেন যে ঢাকা 8-এর মতন জায়গা থেকে, যেটাকে আপনি বলছেন যে ঢাকা 8 হচ্ছে যে ঢাকার রাজধানী, ওখানে আপনি 18 দিনের মধ্যে এসে ওখানকার জনগণের থেকে আপনি ওদের বিশ্বাস অর্জন করে নেবেন, সেটাও অ্যাকচুয়ালি পসিবল না। বিকজ আমরা জনগণ হাজারো না অ্যাকচুয়ালি, বাট অনেক বছর ধরে আমরা ধোকা খেয়ে আসতেছি। তো 18 দিনে কাউকে বিশ্বাস করতে পারাটাও অ্যাকচুয়ালি লজিক্যাল হবে না বলবো আমি। এন্ড আমি বলবো যে বাঙালি এখন আর এতটাও বোকা নাই। বাট যেহেতু আপনি সৎ উদ্দেশ্যে নেমেছেন, আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। মানুষের কাছে আমি আহ্বান রাখবো যে আপনার আসলে মানুষকে যদি বিশ্বাস না করেন, কাকে করবেন? মানুষকেই আপনার বিশ্বাস করতে হবে। না, এখানে আমি আপনার সাথে ডিসএগ্রি করব। দ্যাট ইজ, সেটা হচ্ছে না সারওয়ার ভাই, সরি টু ইন্টারাপ্ট, বাট এখানে আমি ডিসএগ্রি করব। সেটা হচ্ছে যে অল্পতেই বিশ্বাস করব এরকম বিশ্বাস করতে করতে আজকে এই দশা হয়েছে, আমরা এই অবস্থায় এসেছি। এখন ওই টাইম এসে পড়েছে দ্যাট আপনি কাজ করেন, প্রথমে কাজ করে প্রমাণ দেন, প্রমাণ দিয়ে তারপর বিশ্বাস অর্জন করে নেন। বিশ্বাসকে কিনে নেওয়া যাবে না, বিশ্বাস অর্জন করে নিতে হবে। আমি বিশ্বাসকে কিনতে চাচ্ছি না, আপনি বিশ্বাস অর্জন করে নেবেন। আমি বিশ্বাস আসলে কিনতে আসিনি, বিশ্বাস অর্জন করতে আসছি। এবং আমি আপনি যেটা ইন্টারাপ্ট করে বললেন যে আসলে মানে বিষয়টা আসলে আপনাকে মানতেই হবে যে মানুষকে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি কাকে করবেন? গরু ছাগলকে করবেন? গরু ছাগলকে বিশ্বাস করতে পারবেন। আপনাকে মানুষকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি হাতে খুব কম সময় পেয়েছি আপনাদের সামনে হাজির হওয়ার, কারণ আমি আসলে হঠাৎ করেই উদয় হয়েছি। কিন্তু আমি হঠাৎ করে উদয় হলেও আমি আমার নিয়ত আছে, এবং আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, বিশ্বাসটা আপনি যদি না করতে পারেন, বিশ্বাস করে আমাকে যদি ওই জায়গায় না পাঠান, তাহলে কিন্তু আপনি যেটা আমাকে বলতেছিলেন যে আমি আগামী দিনে শুভকামনা থাকতেছে, আপনি গেলে ভালো কিছু করবেন, আমাকে যদি সুযোগটাই নাই দেন, তাহলে আমি নিজেকে কিভাবে প্রমাণ করব? তা আমি চাচ্ছি যে ঢাকা 8-এর জনগণ আমাকে সেই সুযোগটা দিবে, যাতে আমি বাংলাদেশের জন্য কাজ করতে পারি। আপনার কথা খুবই সুন্দর সারওয়ার ভাই, বাট আনফরচুনেটলি আমি ঢাকা 8-এর ভোটার নয়। বাট যারা ঢাকা 8-এর ভোটার, এটা আমি তাদের উপরই ছেড়ে দিলাম। তারা যদি মনে করে যে ঠিক আছে, সারওয়ার ভাই যিনি 18 দিন আগে এসে আমাদের ঢাকা 8-এ আমাদের জন্য কাজ করছে এবং আমাদের জন্য কিছু করার অনেক প্রমিসেস এবং আশা দিচ্ছে, তার উপর বিশ্বাস করা যায়, তাহলে আমি আশা করি তারা অবশ্যই আপনার জন্য এগিয়ে আসবে। শুভকামনা রইলো। আমি এর পরের প্রশ্ন তাহলে চলে যাই। সেটা হচ্ছে, এই রাষ্ট্রের মালিক জনগণ।